নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 25তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্ধকারের গোলাপ বাগান। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর। অবিভক্ত বাংলার ফরিদপুরে তার জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়তে MA লেখালেখি শুরু করেন কবি হিসাবে। কীর্তিবাস পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ছিলেন একাধারে কবি, উপন্যাসিক ও ছোট গল্পকার। কিশোরদের জন্য কাকাবাবু ও সন্তু সিরিজ আজ সমান জনপ্রিয়। তার মৃত্যু হয় 23 অক্টোবর 2012 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি সূর্য পাবলিশারদের থেকে প্রকাশিত রহস্যময় ভূতের গল্প থেকে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। সাড়ে 7টার সময় মাস্টার মশাই আসবেন। ঠিক 7টা বেজে 20 মিনিটে আলো নিভে গেল। এখন লণ্ঠন জ্বালতে হবে। ঘরে 3তলার ঠিক জানলার ধারেই সুজয়ের পড়ার টেবিল। সে সেখানেই বসে রইল চুপ করে। জানলার বাইরে গোটা কলকাতাটাই অন্ধকার। দোতলায় মায়ের গলা শোনা যাচ্ছে। মা শিবুকে বলল হ্যারিকেন জ্বালতে। শিবু বললে দেশলাই খুঁজে পাচ্ছি না। রোজই এরকম হয়। আলো নিভে গেল, তখন আর দেশলাই কিংবা টর্চ খুঁজে পাওয়া যায় না সুজয়দের বাড়িতে। একটা 4 ব্যাটারির টর্চ আছে, খুব জোর আলো হয়। সেই টর্চটা কোথায়? সুজয় চোখ বুঝে ভাববার চেষ্টা করল। চোখ বুঝলে সে অনেক কিছু দেখতে পায়, কিন্তু চোখ বুঝে সুজয় একটা অন্য দৃশ্য দেখল, ঠিক যেন সিনেমার ছবির মতো। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে টর্চ হাতে হেঁটে আসছে একজন লোক। লোকটির মুখ দেখা যাচ্ছে না। টর্চের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে শুধু লোকটির পায়ের সাদা কেটস জুতো। তার প্যান্টের রং হলদে। লোকটি হাঁটছে খুব তাড়াতাড়ি। টর্চের আলো পড়ছে এদিক ওদিক। মাঠ তো নয়, ওটা একটা বাগান। টর্চের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো নানা রকমের ফুল গাছ। লোকটি এক একটি গাছের ওপর আলো ফেলে দেখছে। তারপর আলোটা ফেলল, একটি গোলাপ ফুল ফুটে আছে সেই গাছে। এবার লোকটি হাঁটু গেড়ে বসল সেই গাছটির কাছে। এখনো লোকটির মুখ দেখা যাচ্ছে না। গায়ে একটা ডোরাকাটা হাওয়াই শার্ট। হাঁটু গেড়ে বসা লোকটির প্যান্টের পকেটে ডান হাতটা ঢোকানো। তারপর কি যেন একটা জিনিস পার করে আনলো। সুজয়ের বুকটা টক করে উঠল। লোকটার হাতে ওটা কি? টর্চটা মাটিতে রাখল সে। তারপর 2 হাত দিয়ে সেই জিনিসটা আলোর সামনে আসতেই দেখা গেল সেটা একটা গোটানো ছুরি। সেটার ফলাটা টেনে খুলে ফেলতেই ছকছক করে উঠল আলোয়। দূরে একটা কুকুর ডাকছে। ডাকতে ডাকতে কুকুরটা যেন এগিয়ে আসছে কাছে। এই যে হ্যারিকেন এনেছি। সুজয় চমকে উঠতেই ঘোর কেটে গেল তার। শিবু হ্যারিকেন নিয়ে এসেছে। সুজয়ের একটু রাগ হলো। ইস, নষ্ট হয়ে গেল ছবিটা। একতলায় একটা কুকুর ডাকছে। এত চেনা ডাক। সুজয়ের নিজের কুকুর ডুঙ্গা চাতে অ্যালসেশিয়ান, খুব শান্ত কুকুর। তবু লোক দেখলে ভয় পায়। ডুঙ্গা সহজে ডাকে না। এখন হঠাৎ ডাকছে কেন? আর একটু পরে আলোটা আনতে পারলে না? ও মা, তুমি অন্ধকারে বসে থাকবে? মা বললেন শিগগিরই হ্যারিকেনটা নিয়ে আসতে, খোকা পাবো অন্ধকারে ভয় পাবে। আমি অন্ধকারে ভয় পাবো? এই ডুঙ্গা ডাকছে কেন? নিশ্চয়ই কোনো ছাতাওয়ালা বাবু এসেছে। তা ঠিক, ডুঙ্গা একদম ছাতা পছন্দ করে না। কারুর হাতে ছাতা দেখলেই বিরক্ত প্রকাশ করে। যা তো নিচে গিয়ে দেখে। শিবু চলে যেতেই সুজয় ভুরু কুচকে বসে রইল। হঠাৎ চোখ বুঝে সে ওই দৃশ্যটা দেখল কেন? কোনো সিনেমায় কি শিগগিরই এরকম কোনো দৃশ্য দেখেছেন? না তো। কোনো গল্পের বইতে পড়েছে তাও না। অন্ধকারের মধ্যে বাগানে একটা লোক, একটা গোলাপ গাছের সামনে ছুরি হাতে নিয়ে বসা। লোকটার মুখ দেখা যায়নি। লোকটা কি ছুরি দিয়ে গোলাপ গাছটা কেটে ফেলবে? কিন্তু কেন?
সুজয় আবার চোখ বুঝল, যদি বাকি অংশটা দেখা যায়। কিন্তু এবার কিছুই দেখা গেল না। এমনি চোখ বুঝলে যেরকম হয় সেরকম। হ্যারিকেনের আলোটা খুব কমিয়ে টেবিলের তলায় নামিয়ে রেখে আবার চোখ বুজে দেখার চেষ্টা করল সুজয়। এবারও দেখা গেল না কিছুই। দরজার কাছে আওয়াজ হতেই সুজয়ের চোখ তুলে তাকাল। মাস্টার মশাই এসেছে, হাতে একটা ছাতা। কি সুজয়, হ্যারিকেনটা নামিয়ে রাখছো কেন? সুজয় উঠে দাঁড়িয়ে হ্যারিকেনটা তুলে বলল, আসুন তপনদা, আপনি আজ আবার ছাতা নিয়ে এসেছেন। সুজয় পড়ে ক্লাস 9-এ। তার মাস্টারমশাই সবেমাত্র MA পাস করেছেন। প্যান্ট শার্ট পরেন আর খুব লবঙ্গ খেতে ভালোবাসেন, তাই সবসময় মুখে লবঙ্গ। বাহ, বৃষ্টি হলেও ছাতা আনতে পারবো না? তোমার কুকুর একেবারে ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়েছিল, চেনে এতদিন ধরে দেখছে তাও। এই ডুঙ্গা যে সুজয়ের কত বড় বন্ধু তা তো মাস্টারমশাই জানেন না। ডুঙ্গার মনে কোনো কষ্ট হলেই সুজয় সহ্য করতে পারে না। বৃষ্টি হচ্ছে বুঝি? আমাদের পাড়ায় তো তুমুল বৃষ্টি, তোমাদের এখানেও টিপ টিপ করে পড়ছে দেখছি। সুজয় জানলা দিয়ে হাত বাড়িয়ে দেখল, সত্যি গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। অমনি সুজয়ের মনে পড়ে গেল অন্ধকার বাগানে যে লোকটা সাদা কেটস পরে হাঁটছিল, তার জুতোয় কোনো কাদা ছিল না। চেয়ার টেনে বসে মাস্টারমশাই বললেন, যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছো? সুজয় খাতা বার করল, কিন্তু পড়াশোনায় আজ তার মন বসছে না, যদিও সামনেই পরীক্ষা। একসময় মাস্টারমশাই বললেন, এ কি সুজয়, মন দিচ্ছ না কেন? কতবার বলছি লিখতে, তুমি পেন্সিল হাতে বসে আছো। সুজয় লজ্জা পেয়ে বললে, ও এই যে লিখেছি লিখেছি। কি কি যেন বলছেন আপনি? তোমার আর দোষ, হ্যারিকেনের আলোতে কি আর পড়া যায়? পাখা বন্ধ, যা করো। পরশু তো রবিবার। আচ্ছা, সেদিন আসবো, সেদিন দুপুরের দিকে আসবো। 1 ঘন্টার মধ্যেই মাস্টারমশাই চলে গেলেন। ঠিক এরপরেই সুজয়ের খাবারের ডাক পড়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে খানিকক্ষণ ডুঙ্গাকে নিয়ে ঘুরে বেড়ায়। শহরের এদিকটা এখনো অন্ধকার, বৃষ্টি এখনো টিপ পড়ছে। ডুঙ্গা জলে ভিজতে চায় না, গায়ে একটু জল লাগলেই দোকান লটপট করে গা ছেড়ে দেয়। সুতরাং আজ আর ছাদে ঘোরা যাবে না। সুতরাং ডুঙ্গাকে নিয়ে সুজয় চিলেকোঠায় বসে রইল। ডুঙ্গা একবার করে বাইরে মুখ বাড়ায় আর নাকি বৃষ্টি লাগলেই ফিরে আসে। সুজয়ের আবার মনে পড়ল সেই দৃশ্যটা। সুজয় মাঝে মাঝেই চোখ বুজে এরকম সব জিনিস দেখতে পায়। কখন যে দেখবে তা ঠিক নেই, এক একদিন কিছুই দেখে না। দৃশ্যগুলো নানা রকমের হয়। পাহাড়ের পাশে সরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে 3 জন ছেলে, জঙ্গলের মধ্যে একটা গাছ ভেঙে পড়ল মরমরিয়ে। একটা ফুলের পাপড়ি দুলছে আস্তে আস্তে, আর একটা মৌমাছি পো পো করে ঘুরছে তার পাশে। সোনারপুরে ওর ছোট মামার বাড়িতে গোয়াল ঘরে একটা শেয়াল ঢুকে বসে আছে, 2টো গরু ডাকছে। চোখ বুঝে সুজয় যে দৃশ্যগুলো দেখছে তা সে কিন্তু আগে সত্যি সত্যি দেখেনি কখনো। চোখ বুঝলে দৃশ্যগুলো কোথা থেকে আসে কে জানে। একবার সে দেখেছিল সম্রাট অরঙ্গজেবের সবাই দাঁড়িয়ে কথা বলছেন শিবাজি, একেবারে সিনেমার মতো স্পষ্ট। এসব কথা অন্য কাউকে বললে তারা বিশ্বাস করে না। স্কুলের বন্ধুদের 2-1বার বলতে গেছে। তারা অমনি বলেছে যে সুজয় নাকি গাঁজা দিচ্ছে। অনেকগুলো ঘটনা মিলেও যায়। সোনারপুর থেকে ছোট মামা এসে সুজয়ের মাকে বলেছিলেন, জানো মেজদি, পরশু দিন কি কাণ্ড! কোথা থেকে একটা শিয়াল এসে আমাদের গোয়াল ঘরটায় ঢুকে পড়ে। সুজয় উত্তেজিতভাবে বলেছিল, জানি জানি, আমি জানি, 2টো গরু ভয় পেয়ে খুব ডাকছিল। ছোট মামা ভুরু কুচকে বলেছিলেন, তুই জানিস মাঝে পরশু রাত্রির ব্যাপার, এর মধ্যে তো কেউ আসেনি সোনারপুর থেকে।
সুজয় তবু বলেছিল, হ্যাঁ আমি জানি, তোমরা সবাই মিলে তাড়া করলে, শিয়ালটা দৌড়ে পালাবার সময় কে একজন যেন লাঠি ছুঁড়ে মারল, কিন্তু ওর গায়ে লাগেনি। ছোট মামা হাসতে হাসতে বলেছিলেন, রেজদি, তোমার ছেলেটা কিন্তু খুব গল্প বলতে পারে। আমি সেই শিয়ালের কথা বলেছি। বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, গল্প নয়। সুজয় যে ওই দৃশ্যটা সত্যি সত্যি দেখেছিল পরশুদিন, তা কাউকে বিশ্বাস করানো যাবে না। তাহলে অন্ধকার বাগানে টর্চ হাতে লোকটি যে একটা গোলাপ ফুলের সামনে বসলো, সে দৃশ্যটাও কি সত্যি? ওরম গোলাপ বাগান কোথায় আছে? কলকাতায় কি থাকতে পারে? তা পারে নিশ্চয়ই, কিন্তু আজ কলকাতায় বৃষ্টি নেই। তাহলে কি দূরে কোনো জায়গায়? সোনারপুরে ছোট মামার বাড়িতে কি বাগান আছে? 2 মাস আগে সুজয় যখন সেখানে বেড়াতে গিয়েছিল তখন দেখেছিল ছোট মামাদের বাড়ির সামনে বেগুন গাছের ক্ষেত। এত তাড়াতাড়ি কি সেখানকার বেগুন গাছ তুলে ফুল গাছ লাগানো সম্ভব? না। নিচে নেমে সুজয় বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমাদের চেনাশোনা কারোর বাড়িতে কি ফুল বাগান আছে? এত বড় বড় গোলাপ ফুল ফোটে? বাবা অবাক হয়ে বললেন, ফুল বাগান? কাদের ফুল বাগান আছে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? না না, এমনি। 3 তলার ঘরে সুজয় একলা শোয়। ঘুমোবার আগে সুজয় চোখ বুজে অনেক চেষ্টা করল সেই দৃশ্যটা আর একবার দেখার, কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে আর জোড়া লাগে না। সেই রকম সেই দৃশ্যটাও আর ফিরে এলো না। সকালবেলায় বাবা সুজয়কে ডাকতে এসে দেখলেন সুজয় ঘুমন্ত মুখে কিরকম যেন অস্বস্তির ভাব নেমে এসেছে। পুরো দুটো কোঁকড়ানো, যেন ঘুমিয়ে সে কিছু চিন্তা করছে। একটু অন্যরকম দেখলে মা বাবারা প্রথমেই ভাবে ছেলের জ্বর হয়েছে কিনা। বাবা সুজয়ের কপালে হাত রাখলেন, না, জ্বর নেই। এই সুজয়, ওঠ। 2 বার ডাকতে সুজয় চোখ মেলল। হ্যাঁ রে, তুই ঘুমিয়ে ঘুমিয়ে কি ভাবছিস? কই, কিছু না তো। ঘুমের মধ্যে ভুরু কুচকেছিলি কেন? কোনো বাজে স্বপ্ন দেখেছিস বুঝি? সুজয়ের কিন্তু কিছুই মনে নেই। অনেক স্বপ্ন সকালে উঠে আর মনে পড়ে না, কিন্তু সুজয় জেগে জেগে চোখ বুজে যে দৃশ্যগুলো দেখে সেগুলো তার ঠিক মনে থাকে। সুজয়ের স্কুল 10:30টায়। বাবা অফিস যাবার সময় সুজয়কে স্কুলে নামিয়ে দিয়ে যান বলে সুজয়কে বাবার সঙ্গে সঙ্গে 9:30টার মধ্যেই বেরিয়ে পড়তে হয়। সেই জন্য সকালের জলখাবার খেয়ে নেওয়ার পর 1 ঘন্টা পড়তে না পড়তেই তাকে যেতে হয় স্নান করতে। পুরনো আমলের বাড়ি তো, তাই সুজয়ের ঘরটা বিরাট। এই স্নানের ঘরটা সুজয়ের খুব ভালো লাগে। দরজাটা বন্ধ করলেই একা একা নিরিবিলি লাগে। এখানে অনেক কিছু চিন্তা করা যায়। অবশ্য বাথরুমে বেশিক্ষণ কাটাবার উপায় নেই। সকালে বাবার অফিসে দেরি হয়ে যাক, তিনি তাড়া দেবেন। শাওয়ারটা খুলে দিয়ে সুজয় তার তলায় দাঁড়ালো। শাওয়ারের জল খুব তোড়ে পড়বার সময় আপনা থেকেই চোখ বুজে আসে। চোখ বুঝতেই সুজয় আরেকটা দৃশ্য দেখতে পেল। একটা খুব বড় বাড়ি, দোতলায় টানা বারান্দা। এই বারান্দায় দাঁড়িয়ে একজন বুড়ো মতন লোক খুব রাগারাগি করছে। দূরে 2-3 জন লোক কাছুমাছুভাবে দাঁড়িয়ে। বুড়ো লোকটির বুকের লোম পাকা, শুধু একটা ধুতি পরা, বেশ বড় কোপ। হেরে গলায় তিনি চিৎকার করে বললেন, আমার চাবি কোথায়? আমার চাবির কথা কোথায় গেল? মহা সর্বনাশ হয়ে গেছে। সুজয় চোখ খুলে ফেলল, আর দেখা গেল না। ওই বুড়ো লোকটি কি? ওই বাড়িটাই বা কোথায়? সে কিছুই জানে না। তবে সে কেন দেখলো এই দৃশ্যটা? কোথায় কার চাবির গোছা হারিয়ে গেছে তা নিয়ে সুজয়ের মাথা কামাবার কি দরকার? কিন্তু ভুলতে চাইলেও সুজয় ভুলতে পারে না। খেতে বসেও সুজয়ের কানে বাজে সেই বুড়ো লোকটির চিৎকার। স্কুল ছুটি হয়ে গেছে 1 পিরিয়ড পরে। বাড়ি চলে এসে সুজয় শুয়ে রইল নিজের ঘরে। এরকম দুপুরবেলায় সুজয় কোনোদিন শুয়ে থাকে না। বন্ধুদের সঙ্গে খেলতে যায় কিংবা গল্প করে।
বৃষ্টি বাদলা হলেও ঘরে বসে গল্পের বই পড়ে। কিন্তু সুজয়ের শরীর আজ ভালো লাগছে না, মনটা একটু ব্যথা ব্যথা করছে। সুজয় শুয়ে রইল চোখ বুঝে। এখন সে আর অন্য কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিন্তু আজ সকালে দেখা দৃশ্যটা মনে পড়ছে বারবার। কে ওই বুড়ো লোকটা? সুজয় কোনোদিন ওই রকম লোক দেখেনি, খুব জোর দিয়ে বলতে পারে সে। একটু পরেই তার বন্ধু অভিজিৎ এসে হাজির। অভিজিৎ উত্তেজিতভাবে বলল, এই দমদম যাবি? দমদম? হঠাৎ দমদম যাবো কেন? দমদমে আমার মামার বাড়ি, বেশ আজ ওখানে থাকবো, কাল চলে আসবো। কাল স্কুল যাবো না? কাল তো রবিবার। রবিবার দুপুরে আমার মাস্টার মশাই আসবেন বলেছে যে। কাল সকাল 10টা 11টার মধ্যে ফিরে আসবো। বাবা অফিসের কাছে বহরমপুর যাচ্ছেন, আজ সন্ধ্যেবেলায় অফিসের গাড়ি নিয়ে যাচ্ছেন, আমাদের দমদমে নামিয়ে দিয়ে যাবেন। সকালে আমরা ফিরে আসবো বাসে করে। ওই বাসে করে ফিরে আসার ব্যাপারটা শুনে সুজয় বেশি উৎসাহ বোধ করছে। অনেকক্ষণ বাসে চাপলে সুজয়ের খুব ভালো লাগে। কত রকম মানুষ দেখা যায়। বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে আগে। অভিজিৎকে বসিয়ে রেখে সুজয় গেল বাবার ঘরে। বাবা এই সময় উপন্যাস পড়ে। বাবার পাশে বসে সুজয় খুব নরমভাবে বলল, বাবা একটা কথা বলবো? পয়সা চাই বুঝি? পরশুদিন তোকে 10টা টাকা দিয়েছিলাম না? না বাবা, পয়সা না, অভিজিৎ এসেছে বলছিল। একটু পরেই বাবা রাজি হয়ে গেলেন। ওরা বেরিয়ে পড়ল বিকেল 5টার দিকে। অভিজিৎদের মামার বাড়ি নাগের বাজার ছাড়িয়ে অনেকটা দূরে। পৌঁছতে বেজে গেল 6:30। তখন সন্ধে নেমেছে। সুজয়ের বাবা গাড়ি থেকে নামলেন না, গেটের কাছে ওদের ছেড়ে দিয়ে চলে গেলেন গাড়ি ঘুরিয়ে। মস্ত বড় লোহার গেট, সামনে খানিকটা লন, সামনের দিকে সুরকি বেছানো রাস্তা। গেটটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। অমনি দোতলা থেকে কি যেন গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কে? অভিজিৎ বলল, আমি 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 কে? আমি অভিজিৎ। খোকন, দাদু দাদু, আমি খোকন, পালিগঞ্জ থেকে এসেছি। ও খোকন, আয় আয়, কার সঙ্গে এলি? কারুকে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। দুজনে চলে এলো বৈঠকখানায়। খুব বড় বাড়ি, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা। একজন বয়স্কা মহিলা একতলার একটা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে খোকা দাদু যে, এসো এসো, সঙ্গে এটি কে? এ আমার বন্ধু সুজয়। বড় মাসিমা, কেমন আছো তুমি? অভিজিৎ সেই মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সুজয়ও প্রণাম করল। যদিও এটা অভিজিতের মামার বাড়ি, কিন্তু মামারা এখানে কেউ নেই। এক মামা বিলেতে, আরেক মামা দিল্লিতে। এখানে থাকে সুজয়ের দাদু আর দিদিমা, আর এই মহিলাটি দূর সম্পর্কের মাসি। অভিজিৎকে সেই মাসি তার ঘরে নিয়ে বসাতে চাইলেন। অভিজিৎ বলল, দাঁড়াও বড় মাসি, দাদুকে প্রণাম করে আসি। মাসিমা বললেন, দেখিস সাবধান, কর্তার মেজাজ খুব খারাপ হয়ে আছে। সুজয়কে নিয়ে অভিজিৎ সিঁড়ি দিয়ে উঠে এলো বারান্দায়। একটা টিমটিমে আলো জ্বলছে। সেই বারান্দার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বুড়ো লোক। তাকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সুজয়। তার বুকের মধ্যে ছমছম শব্দ হচ্ছে। জীবনে এমন অবাক সে কখনো হয়নি। এ তো সেই লম্বা বড় বারান্দা, আর সেই বুড়ো লোকটা। আর এই বুড়ো লোকটা তো সে কাল দেখতে পেয়েছিল বাথরুমে চোখ বুঝে। ইনিই তো চাবি হারিয়ে গেছে বলে চেঁচাচ্ছিল। অভিজিৎ বলল, কি হলো, দাঁড়ালি কেন? উনি আমার দাদু। সুজয় আর অভিজিৎকে প্রণাম করলো তাকে। অভিজিৎ বলল, দাদু, এ আমার বন্ধু সুজয়। দাদু বললেন, তোর মা কেমন আছে? সে এলো না কেন? আজ আমার সর্বনাশ হয়ে গেছে রে। আমার চাবির গুছা হারিয়ে গেছে। সিন্ধুকের চাবি, ট্যাঙ্কের চাবি, ব্যাংকের লকারের চাবি সব একসঙ্গে ছিল। সুজয়ের বুকের মধ্যে টিপ টিপ করছে এখনো। অভিজিতের দাদুর বুকের সব চুল পাকা।
অভিজিৎ বলল, কখন আরো দাদু? এই তো সকালবেলায়। কি কাণ্ড দেখ না, নিশ্চয় কেউ পথ মতলবে লুকিয়ে রেখেছে। আমি বাড়ি ছেড়ে দুদিন কোথাও যাইনি, যাবি কি করে হারা? পাশের ঘর থেকে পেরিয়ে এলেন অভিজিতের দিদিমা। তিনি বললেন, কখন এসেছিস? দেখ না কি কাণ্ড, চাবি হারিয়ে ফেলে তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছে। হবে না, কেউ যদি এই চাবি নিয়ে সিন্দুক খোলে, সারাদিন ধরে পাহারা দিচ্ছি, ঘর থেকে একেবারে বেরোই না। কিন্তু এরকম ভাবে কতদিন চলবে? নতুন চাবি করানো যায় না? কতকাল আগের চাবি, ও কি এখন পাওয়া যায়? ব্যাংকে খবর পাঠিয়ে দিয়েছে, কিন্তু সিন্ধুকের মধ্যে অনেক দামি জিনিসপত্র রয়েছে। ওরা ছেলে মানুষ, ওরা কি করবে তার? আয় তোরা ঘরে আয়। এই ছেলেটি কে রে? তোমার নাম কি বাবা? সুজয় কথা বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। অতি কষ্টে নিজের নামটা বলল। দিদিমা ডাকলেন, রজত, রজত। 20-22 বছরের একটি ফিটফাট চেহারার ছেলে এলো সেই ডাক শুনে। দিদিমা বললেন, রাজা, জন্য মিষ্টি এনে দাও। ঠাকুরকে বলো মাংস রাঁধতে, ওরা আজ এখানেই খাবে। ছেলেটি চলে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, দিদিমা, ও কে গা? ওকে তো আগে দেখিনি। এই সেই সেই যে মুর্শিদাবাদ গিয়েছিলাম, সেখান থেকে ওকে এনেছি। ও সম্পর্কে আমার কাকা ছেলে, লেখাপড়া বেশি শেখেনি। ও সবে একটা হোটেলে কাজ করছিল, তাই ওকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে থাকবে বলে। জলটল খাবার পর সুজয়কে নিয়ে অভিজিৎ গেল ছাদে। মস্ত বড় ছাদ, বাড়ির চারপাশটা ফাঁকা। আকাশে একটু জ্যোৎস্না, নারকেল গাছের পাতায় হাওয়ার সরসর শব্দ। কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? কি বলবো? একেবারে ঘুম মেরে আছিস যে, তোর ভালো লাগছে না? হ্যাঁ। সুজয় তখনও ভাবছে, সে যে আজ এখানে আসবে তার তো কোনো ঠিক ছিল না আগে। তবু সে এই বাড়িতে তার বন্ধুর দাদুর চাবি হারানোর দৃশ্যটা দেখল কেন আগের থেকে? দেখেই বা কি লাভ হলো? অভিজিৎ বলল, এই বাড়ির পেছন দিকটায় একটা বেশ বড় বাগান আছে, দেখতে যাবি? সুজয় চমকে উঠে বলল, বাগান? হ্যাঁ, খুব চমৎকার বাগান, দাদুর খুব ফুল আছে, ওসব যাবি? এখনই? অভিজিৎ একটা টর্চ নিয়ে নিল দিদির কাছ থেকে। সুজয়ের আর ধৈর্য থাকলো না, সে এক্ষুনি ছুটে গিয়ে বাগান দেখতে চায়। ঠিক সেই বাগানটাই কিনা তা বুঝতে পারল না সুজয়। অন্ধকারের মধ্যে সুজয় শুধু টর্চের আলো কয়েকটা গাছ দেখছিল। সেটা যে কোনো বাগান হতে পারে সেটা সে ভাবতে পারছিল না। তাছাড়া বাগানে ছুরি হাতে একটা লোকের সঙ্গে অভিজিতের দাদুর সিন্দুকের চাবি হারাবার সম্পর্ক কি? অভিজিতের হাত থেকে টর্চটা নিয়ে সুজয় প্রত্যেকটা ফুল গাছের ওপর আলো ফেলতে লাগলো। বেশিক্ষণ খুঁজতে হলো না, সুজয় দেখতে পেল একটা গোলাপ গাছে ফুটে আছে 3টে গোলাপ ফুল, সাদা গোলাপ। কোনো সন্দেহ নেই, কারণ এই গোলাপ গাছটাকেই দেখেছিল সুজয়। অভিজিতের হাতে টর্চটা দিয়ে সে বলল, তুই একটু এগো, আমি জুতোর ফিতাটা বেঁধে নিয়ে আসছি। সামনে একটা সুন্দর বেঞ্চ আছে, চল ওখানে বসে বেঁধে নিবি। তুই বেঞ্চে গিয়ে বস, আমি আসছি। অভিজিৎ এক পা এগোতেই সুজয় বসে পড়ল গোলাপ গাছটার পাশে। গোলাপ গাছ ধরে এক হ্যাচকা টান দিতেই সেটা সব শুদ্ধ উঠে এলো মাটি থেকে। সুজয় কখনো গাছের একটা পাতা পর্যন্ত ছেড়ে না। গাছকে কষ্ট দিতে তারও কষ্ট হয়, কিন্তু এই গোলাপ গাছটার শিকড় কাটা। গাছটা তুলে ফেলে তার শিকড়ের কাছটার গর্তে হাত ঢোকালো সুজয়। সে যা ভেবেছিল তাই। সেখানেই রয়েছে সুজয়ের দাদুর চাবির গোছা। সঙ্গে সঙ্গে পেছনের একটা পায়ের শব্দ পেয়ে সুজয় ঘাড় ঘুরিয়ে তাকালো।
সে দেখতে পেল একটা সাদা কিডস জুতো, তারপর খাকি প্যান্ট। এই সেই রজত। রজত সুজয়কে মারবার জন্য একটা হাত তুলেছিল। তার আগেই সুজয় চেঁচিয়ে উঠল, অভিজিৎ, অভিজিৎ, আমি চাবি খুঁজে পেয়েছি। রজত থমকে দাঁড়াল, তারপর পেছন ফিরে লাগালো দৌড়। এরপর রজতকে আর দেখতে পাওয়া যায়নি। অভিজিৎ কাছে এসে বলল, চাবি দেখি দেই। সত্যি তো? তুই কি করে পেলি? আমার পায়ে হোঁচট লাগলো, আমি দেখলাম একটা চাবির গোছা। তারপর সুজয় মন দিয়ে গোলাপ গাছটাকে পুঁতে দেবার চেষ্টা করতে লাগলো। সত্যি কথা তো বলে লাভ নেই, কেউ বিশ্বাসও করবে না। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।